আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের যে বাড়ির ময়লা পরিষ্কার করবার জন্য যেমন ঝাড়ু বা পরিষ্কার করার ব্যবস্থা থাকে, ঠিক আমাদের শরীরের মধ্যেও যে বর্জ্য পদার্থ তৈরি হয় সেগুলোকে দূর করে দেওয়ার জন্য আমাদেরও রয়েছে একটা পরিষ্কার করার মেশিন। তো সেই পরিষ্কার করার মেশিনটা হচ্ছে আমাদের প্রধান রেচন অঙ্গ। তো প্রধান রেচন যে অঙ্গটা সেটা হচ্ছে বৃক্ক, যেটাকে ইংলিশে বলা হয় কিডনি। এই কিডনি কী করে আমাদের দেহে যে আবর্জনা বা নোংরা বা রেচন পদার্থ উৎপন্ন হচ্ছে সেগুলোকে রক্ত থেকে আলাদা করে আমাদের শরীরের বাইরে বের করে দিচ্ছে। তো রেচনতন্ত্র শুরু করতে গেলে প্রথমে আমরা যে কোশ্চেনটার সঙ্গে ডিল করতে হয় সেই কোশ্চেনটা হচ্ছে মানুষের রেচন কাকে বলে। তো আমাদের দেহের ভেতর প্রতিনিয়ত অসংখ্য জৈব রাসায়নিক প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ার ফলে কিছু অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বর্জ্য পদার্থ তৈরি হয়। তাই দেহকে সুস্থ রাখতে এই বর্জ্য পদার্থ অপসারণের যে প্রক্রিয়া তাকে বলা হয় রেচন। যেহেতু আমাদের আজকের টপিকটা হচ্ছে মানুষের রেচনতন্ত্র, তো মানুষের রেচনতন্ত্র, এই তন্ত্র কথাটার মানে এটাই, অনেকগুলো অঙ্গ যখন একসঙ্গে যুক্ত হয়ে একটা নির্দিষ্ট কার্য সম্পূর্ণ করবে সেই ব্যবস্থাকে আমরা বলবো তন্ত্র। এখানে আমরা দেখে নেব অনেকগুলো অঙ্গ, বৃক্ক রয়েছে, দুটা বৃক্ক রয়েছে, একটা গবিনী রয়েছে, একটা মূত্রাশয় রয়েছে, এগুলো এক একটা অঙ্গ। এই এক একটা অঙ্গ একসঙ্গে মিলিত হয়ে একটাই কার্য সম্পূর্ণ করতেছে। কার্যটা কি না, রক্তকে পরিশ্রুত করতেছে। তো এটাকেই বলা হয় তন্ত্র। তো আমাদের আজকের ক্লাসে আমরা জানব আমাদের রেচন কি, রেচনটা কি, রেচনের সহায়তা করে বিভিন্ন অঙ্গগুলির নাম এবং তাদের কাজ, এবং মানবদেহে কেনই রেচনের গুরুত্ব রয়েছে। তো আজকের ক্লাসে আমরা এটাই জানব। তো আমাদের রেচন অঙ্গ অনেকগুলো রয়েছে, তাদের মধ্যে প্রধান যে রেচন অঙ্গ সেটা হবে বৃক্ক বা কিডনি। আমাদের বৃক্ক বা কিডনি ছাড়াও গৌণ রেচন অঙ্গগুলো হবে যকৃৎ, ত্বক, ফুসফুস। তো প্রথম যে কোশ্চেনটা দিয়ে শুরু করব, বৃক্ক। একটা বৃক্কের গঠন আমরা বহির্গঠন আর অন্তর্গঠন দুটা পেয়ে থাকি। বাইরের গঠন এটা একটা বৃক্ক, এটা একটা বৃক্ক, একজোড়া বৃক্ক রয়েছে। আর বৃক্ক থেকে যে নালীটা এসে মূত্রাশয়ে এসে পড়েছে সেই নালী দুটোকে একসঙ্গে আমরা বলবো গবিনী। তো আমরা প্রথমে বৃক্কের বহির্গঠন স্টাডি করব। এই বৃক্ক কোথায়, আমাদের শরীরের মধ্যে বৃক্ক কোথায় রয়েছে এটা আমরা জেনে নিচ্ছি। তো বৃক্ক আমাদের রয়েছে, মানে বৃক্কের যে গঠনটা, এই বৃক্কের গঠন হচ্ছে একটা সিম বীজের মতো দেখতে। তো সিম বীজের মতো দেখতে দুটি বৃক্ক উদর গ্রহরে, মানে একটু পেটের কাছে মেরুদণ্ডের দুপাশে এই দুটা বৃক্ক রয়েছে। এই প্রতিটা বৃক্কের ওজন হয় 150 গ্রাম করে, এবং এক একটা বৃক্ক লম্বায় হয় 11 সেন্টিমিটার, এবং প্রস্থ হয় তার ঠিক অর্ধেক, অর্থাৎ 11 অর্ধেক 5.5 সেন্টিমিটার হয়। আমরা সেটা নর্মাল 5 সেন্টিমিটার বলবো। তো এটা গেল বৃক্ককে দেখতে কীরকম হয়, বৃক্ক কোথায় রয়েছে। এবার আমরা জেনে নেব এই যে বৃক্ক, যেটা সিম বীজের মতো দেখতে হয়, এর বহির্গঠন এবং অভ্যন্তরীণ গঠন, মানে বাইরেটাকে দেখতে কীরকম হয় সেটা আমরা জেনে নিচ্ছি। তো বৃক্কের বহির্গঠনে আমরা কি পড়ব, প্রতিটি বৃক্ক ক্যাপসুল নামক পর্দা দ্বারা আবৃত থাকে। আমরা জানি আমাদের যে শরীরের ভিতর যে বিভিন্ন অঙ্গ রয়েছে নি, সেই অঙ্গগুলা কোন না কোনো নামক একটা পর্দা দিয়ে তৈরি। ঠিক সেরকমই আমাদের হৃৎপিণ্ড যে পর্দা দ্বারা আবৃত রয়েছে তার নাম হবে পেরিকার্ডিয়াম। এবং আমাদের যে লাংস বা ফুসফুস রয়েছে, সেই লাংস বা ফুসফুসের আবরণকে আমরা প্লুরা বলবো। আর এখানে যে বৃক্ক রয়েছে এটার আবরণকে আমরা ক্যাপসুল বলবো। এবং প্রতিটা বৃক্কের বাইরের যে দিকটা রয়েছে, এই বাইরের দিকটা উত্তল, এই যে বাইরের দিকটা উত্তল, এবং ভিতরের দিকে যে অংশটা এটা হচ্ছে অবতল বা খাঁজকাটা অংশ। এই অবতল বা খাঁজকাটা অংশকে আমরা বিজ্ঞানের ভাষায় বলবো হাইলাম। এই হাইলাম অংশ দিয়ে কী হয়, এই বৃক্কীয় শিরা, বৃক্কীয় ধমনী এবং গবিনী বাইরে বের হয়ে আসে। চলে যাচ্ছি আমরা বৃক্কের আভ্যন্তরীণ গঠন। আচ্ছা, এটা হচ্ছে বৃক্কের গঠনটা আরেকবার বলে দিই। এটা হচ্ছে দুটা বৃক্ক, এই দুটা বৃক্কের উপর যে একটা গ্রন্থি রয়েছে, এই গ্রন্থিটার নাম হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন্থি।
এই অ্যাড্রিনালিন গ্রন্থির কাজ আমরা হরমোন চ্যাপ্টারে পড়ে থাকি। তো অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন বের হয়। এই অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় জরুরিকালীন বা সংকটকালীন হরমোন। কেন এই জরুরিকালীন হরমোন বা আপৎকালীন হরমোন এই জন্য বলা হয়, আমরা যখন ভয় পাই বা সংকটজনক পরিস্থিতিতে এই অ্যাড্রিনালিন হরমোনটা বাইরে বের হয়। তো বৃক্কের উপরে অ্যাড্রিনালিন গ্রন্থি পর্ব এবং বৃক্কের যে ভিতরের দিকে যেখানে খাঁজ কাটা অংশ, যেটাকে আমরা হাইলাম বলবো, এই হাইলাম অংশ থেকে বৃক্কীয় শিরা, বৃক্কীয় ধমনী এবং এই গোবিনী বাইরে বের হয়েছে। এটা হচ্ছে গোবিনী এবং এই গোবিনীগুলি একটা থলির মধ্যে এসে উন্মুক্ত হয়। এই থলিটাকে বলা হয় মূত্রাশয়। মূত্রাশয়কে ইংলিশে বলবো ইউরিনারি ব্লাডার। এই মূত্রাশয় একটা পেশি দ্বারা নির্মিত। তো সেই পেশিটার নাম হবে ডেট্রুসর। এই যে মূত্রাশয়ের যে পেশি, এই পেশিটার নাম হবে ডেট্রুসর, যেটার ইংলিশ নাম হচ্ছে ইউরিনারি ব্লাডার। এবং মূত্রস্থলিতে একটা নির্দিষ্ট পরিমাণ ইউরিন বা মূত্র জমা হওয়ার পর একটা নালীর মাধ্যমে বাইরে বেরিয়ে যায়, যেটাকে বলা হয় মূত্রনালী বা ইউরেথ্রা। তো এটা গেল একটা বৃক্কের বৈধ গঠনের ছবি। এবার চলে যাব একটা বৃক্কের আভ্যন্তরীণ গঠন কীরকম হয়। তো একটা বৃক্কের ভিতরে কীরকম দেখতে হয় সেটা আমরা জেনে নিচ্ছি। তো বৃক্কের, এটা হচ্ছে বৃক্কের ছবি। বৃক্কের যে বাইরের যে আউটার লেয়ার না, এটা হচ্ছে গাঢ় লাল বর্ণের অংশ। এই গাঢ় লাল বর্ণের অংশকে আমরা এখানে কর্টেক্স বলবো এবং ভিতরের যে পোর্শন, যেটা হচ্ছে হালকা লাল বর্ণের অংশ, সেটাকে আমরা মেডালা বলবো। হয়ে গেল কর্টেক্স কি আর মেডালা কি, এটা দিয়ে আমাদের কোশ্চেন আসতেই পারে। এই যে গোবিনী পোর্শনটা আঁকছি, এটাই হচ্ছে গোবিনী। এই গোবিনীগুলা বৃক্কের ভিতরে প্রবেশ করে যে একটা ফিত অংশ সৃষ্টি করেছে, এই চাওড়া অংশ, এই চাওড়া অংশকে আমরা বলবো বৃক্কীয় পেলভিস। এই বৃক্কীয় পেলভিস 2-3টা শাখায় বা 3-4টা শাখায় বিভক্ত এই অংশগুলো তৈরি করেছে, যেটাকে বলা হয় মেজর ক্যালিক্স। আবার মেজর ক্যালিক্স কি হয়, 7 থেকে 13টা মানে উপশাখায় আবার বিভক্ত হয়ে যায়। এই যে উপশাখা, এখানে 7টা থেকে 13টা উপশাখায় বিভক্ত হয়ে যায়। যেহেতু এতগুলো আঁকা সম্ভব নয়, তাই আমি 4টা এঁকেছি। মেজর ক্যালিক্স আবার 7 থেকে 13টা ভাগে বিভক্ত হয়ে যায়, যেগুলোকে আমরা বলবো মাইনর ক্যালিক্স। এবং মাইনর ক্যালিক্সের উপর অর্থাৎ মেডালা অংশে পিরামিডের মতো কিছু অংশ দেখা যায়, মানে এগুলো রশ্মির মতো এঁকেছি, এগুলাই হচ্ছে মেডালা অংশে অবস্থিত পিরামিড, যেগুলোকে আমরা বলবো বৃক্কীয় পিরামিড। এবং এটা হচ্ছে গোবিনীটা যেখানে মূত্রাশয় এসে জমা হয়। তো এটা গেল একটা বৃক্কের আভ্যন্তরীণ গঠন। এবার জেনে নেব, আচ্ছা বৃক্ক তো আমি বলেছি বৃক্কই হচ্ছে পরিস্রাবক হিসাবে কাজ করে, কিন্তু একটা বৃক্ক তৈরি হতে গেলে প্রায় 10 লক্ষ নেফ্রনের প্রয়োজন হয়। কত লক্ষ নেফ্রনের প্রয়োজন হয়? 10 লক্ষ বা 1 মিলিয়ন নেফ্রনের প্রয়োজন হয়। বৃক্ক কোনো কাজ করেনি, সমস্ত কাজ বৃক্কের মধ্যে থাকা এই 10 লক্ষ নেফ্রন, এই যে স্ট্রাকচারটা এঁকেছিনি, এইরকম 10 লক্ষ নেফ্রনই কী করে রে, রক্ত থেকে দূষিত বা রেচন পদার্থগুলোকে আলাদা তৈরি করে মূত্র তৈরি করতেছে। তো আমরা আলোচনা করব নেফ্রন, বাট নেফ্রনটা কি এটা জেনে নিচ্ছি। তো একটা বৃক্ক তৈরি হতে গেলে লক্ষ লক্ষ নেফ্রনের প্রয়োজন হচ্ছে, অর্থাৎ বৃক্কের গঠনগত। এবং একটা বৃক্ক যে মূত্র তৈরি করতেছে, বাট এই মূত্র তৈরি করতেছে অ্যাকচুয়ালি এই নেফ্রনটাই কী করতেছে, রক্ত থেকে রেচন পদার্থ হতে পারে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এগুলো আলাদা করে নিয়ে কী করছে, মূত্র তৈরি করতেছে। তাই বৃক্কের গঠনগত কার্যগত এককে আমরা নেফ্রন বলবো। এবং এটা এক লাইন হিসাবে মানে ওয়ান লাইনার হিসাবে এসে থাকে, একটি বৃক্ক মিনিটে প্রায় 125 মিলিলিটার রক্তকে পরিশ্রুত করে। মানে এটা হচ্ছে এমসিকিউ বা এসএকিউ আসে। আর এখানে তো বলেছি একটি বৃক্ক মানে কতগুলা নেফ্রন দিয়ে তৈরি, প্রায় 10 লক্ষ নেফ্রন দিয়ে তৈরি। আচ্ছা, যেহেতু একটা বৃক্ক তৈরি হতে গেলে 10 লক্ষ নেফ্রন লাগে, তো নেফ্রনটা দেখতে কীরকম হয় সেটা আমরা স্টাডি করে নিচ্ছি। তো একটা হচ্ছে বহির্মুখ অন্তর্মুখী নালিকা, যেটার ব্যাস খুবই বড় হবে এবং এখানে ভিতরে আসবে, অর্থাৎ একটা কাপের মতো অংশের মধ্যে আসছে, এসে কি একটা রক্তজালক পিণ্ডক তৈরি করতেছে। পিণ্ডক তৈরি একটা ছোট মানে এই নালীটার গহ্বর বড় হবে, এই নালীটার ব্যাস ছোট হবে। কেন ব্যাস ছোট বড় হয় সেটা আমরা পরে আলোচনা করব। বাট অন্তর্মুখী নালিকার ব্যাস বড় হবে, বহির্মুখী নালিকার ব্যাস ছোট হবে এবং একটা কাপের মধ্যে একটা জালক পিণ্ড তৈরি করেছে, যেটাকে বলা হয় রক্তজালক।
এই রক্তজালক অংশটাকে আমরা বলবো গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসকে ঘিরে থাকা একটা ফানেল সাদৃশ্য বাটির মতো বদ্ধ অংশ, যেটা হচ্ছে নেফ্রনের প্রথম পার্ট, এটাকে আমরা বলবো বাউম্যানস ক্যাপসুল। এই বাউম্যানস ক্যাপসুলের নিচে আমরা, আচ্ছা এটা আরেকটু বলে দিই, অন্তর্মুখী নালিকা, বহির্মুখী নালিকা, গ্লোমেরুলাস এবং বাউম্যান ক্যাপসুল, এই চারটা অংশ নিয়ে গঠিত হয় ম্যালপিজিয়ান কণিকা, আর একটা ভাষায় ডাকা হয় ম্যালপিজিয়ান কর্পাসল। তারপরের যে পোর্শনগুলো এঁকেছি না, অর্থাৎ এই একটা অংশ যেটা হচ্ছে পেঁচানো অংশ, সেটার নাম নিকট সংবর্ত নালিকা, এবং আর একদম নিকট সংবর্তী নালিকার আরেকটা অংশ যেটা একদম সরু ব্যাসযুক্ত হয়, এটাকে বলা হয় হেনরি লুপ। এবং হেনরি লুপের পর আবার একটা নালি আছে যেটা এটা যে খুব কম পেঁচানো, সেটাকে আমরা বলবো দূরসংবর্ত নালিকা। এবং দূরসংবর্ত নালিকা একটা নালিতে এসে মিলিত হয়, সেই নালিটার নাম হবে সংগ্রাহক নালিকা। তো এই অনেকগুলো আবার সংগ্রাহক নালিকা পরস্পর যুক্ত হয়ে কী তৈরি করবে? বেলিনির নালি গঠন করবে। তো বৃক্কীয় নালিকার বৃক্কে যদি বলে ম্যালপিজিয়ান কর্পাসল বা ম্যালপিজিয়ান নালিকা কি, ম্যালপিজিয়ান কর্পাসল বা ম্যালপিজিয়ান কণিকা কী কী নিয়ে গঠিত? তো অন্তর্মুখী নালিকা, বহির্মুখী নালিকা, গ্লোমেরুলাস, বাউম্যানস ক্যাপসুল নিয়ে গঠিত। এবং বৃক্কীয় নালিকা কী কী অংশ নিয়ে গঠিত? না নিকট সংবর্ত নালিকা, দূরসংবর্ত নালিকা আর হেনরি লুপ নিয়ে গঠিত। আর বেলিনির নালি কাকে বলা হয়? না অনেকগুলি সংগ্রাহক নালি পরস্পর মিলিত হয়ে যে বান্ডিল আকার গঠন করে তাকে বলা হয় বেলিনির নালি। তো আমরা এই যে পোর্শনটা এঁকেছি অর্থাৎ নিকট সংবর্ত নালিকা, এর মধ্যে কি কি পুণ্য শোষণ হয় জানো? তো Na+, পটাশিয়াম এগুলা শোষণ হয়। এবং এই যে হেনরি লুপ, এই হেনরি লুপের একটা গল্প আছে। এই হেনরি লুপ কী করে? রক্ত থেকে যে পরিমাণ অপ্রয়োজনীয় অংশগুলো শোষণ করছে, এখান দিয়ে যাওয়ার সময় এখানে একটা রক্তজালক আছে, সে কি করতেছে? ওই হেনরি লুপ থেকে জলের পুণ্য শোষণ ঘটায়। তো ওই হেনরি লুপের কাজ হবে জলের পুণ্য শোষণ ঘটানো। এই জলের পুণ্য শোষণ না যদি হয় না, তাহলে মানব শরীরে একটা রোগ লক্ষ্য করা যায়। সেই রোগটা হবে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস। এই বহুমূত্র রোগের সঙ্গে একটা হরমোন জড়িত, এই হরমোনটার নাম হবে এডিএইচ। তো এডিএইচের পুরো নাম হবে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটা আবার খরিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে। আমরা জানি পিটুইটারি হচ্ছে একটা প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। তো সেখান থেকে এডিএইচ হরমোন নিঃসৃত হয়, যে হরমোনটার নাম হবে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তো অ্যান্টি ডাইউরেটিক হরমোনের যদি অভাব দেখা যায়, তাহলে আমাদের শরীরে বহুমূত্র রোগটা দেখা যাবে। তো এই অংশে জলের পুণ্য শোষণ হয় বলেই আমাদের বহুমূত্র রোগটা হয়নি। তো এখানে যদি জলের পুণ্য শোষণ খুব কম হয়, তাহলে কী হবে? মূত্রের পরিমাণ বেড়ে যাবে, আর মূত্রের পরিমাণ বেড়ে যাওয়াকেই বলা হয় ঘন ঘন মূত্রত্যাগ। এটা সংগ্রাহক নালী। আচ্ছা, এবার আমি বলেছিলাম একটু আগে অন্তর্মুখী নালিকার ব্যাস বড় হয় এবং বহির্মুখী নালিকার ব্যাস ছোট হয়। কেন বড় ছোট হয়? তো রক্ত অন্তর্মুখী নালিকা হয়ে গ্লোমেরুলাসে প্রবেশ করছে, কিন্তু রক্ত বেশি আসছে, বাট এর ব্যাস তো ছোটো, অর্থাৎ বহির্মুখী নালিকার ব্যাস ছোট, তাই যতটা পরিমাণ রক্ত আসতেছে ঠিক ততটা রক্ত বাইরে বেরিয়ে যাচ্ছে না। এর ফলে কী হয়? এই গ্লোমেরুলাসে একটা এই যে রক্তজালক অংশ, এটাকে গ্লোমেরুলাস বলে। এই গ্লোমেরুলাসে কী হয়? একটা রক্তচাপের সৃষ্টি হয়। যেহেতু এখানে একটা পরিস্রাবক তল রয়েছে, এবার বলে পরিস্রাবক তল কি? পরিস্রাবক তল হচ্ছে যাকে আমরা বলি ফিল্টার পেপার। তো এখানে একটা পরিস্রাবক তল আছে, এই পরিস্রাবক তল দিয়ে কি হয়? যেটা ছাঁকনির মতো কাজ করে। এখান থেকে রেচন পদার্থ হতে পারে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এইগুলা কি হয়? পরিস্রাবক তল ভেদ করে এই যে বাউম্যান ক্যাপসুল অর্থাৎ বাটির মতো যে অংশটা এখানে পড়ে, এবং এখান থেকে হয়ে নিকট সংবর্ত নালিকা হয়ে হেনরি লুপ হয়ে সংগ্রাহক নালিকা আসে। আবার অনেকগুলি সংগ্রাহক নালিকা যুক্ত হয়ে বেলিনির নালি গঠন করে। বেলিনির নালিগুলা কী হয়? মাইনর ক্যালিক্সে আসে, এবং এখানে মাইনর ক্যালিক্সে অনেক হাজার হাজার হচ্ছে নেফ্রনের হচ্ছে সংগ্রাহক নালিকা এসে পড়ে, এবং এখানে 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 প্রত্যেকটা হচ্ছে সংগ্রাহক নালিকা এসে পড়ে, এবং তারা মিলিত কাজ করে যে মূত্রটা তৈরি করলো সেটা আবার গবিনী হয়ে এই মূত্রসারে এসে জমা হয়। তো এটাই ছিল আমাদের আজকে মানুষের রেচনতন্ত্র, অর্থাৎ একটা বৃক্কের গঠন, বৃক্কের কী কী অংশ রয়েছে, এবং মানুষের যে একটা মূত্র তৈরির প্রসেস, এটা আমরা জেনে নিয়েছি।
লাস্টে একটাই কোশ্চেন বলবো, তো বৃক্কের কাজ আমরা কিছু পয়েন্ট আকারে সাজিয়ে নিয়েছি। তো বৃক্কের কাজ হবে, প্রথম যে পয়েন্টটা হবে দূষিত পদার্থ অপসারণ। বৃক্ক কী করে দেহে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত যৌগ যেমন ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড দেহ থেকে অপসারিত করছে। তাছাড়াও আরও একটা কাজ হয়, আলাদা একটা পয়েন্ট আকারে বলতেছি, রক্তে উপাদানের পরিমাণ ঠিক রাখা। বৃক্ক কী করতেছে না, পুনঃশোষণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদানগুলি পুনরায় শোষণ করে পুনরায় রক্তে ফিরিয়ে দেয়। আচ্ছা, এই যে শোষণ যে কাজ করে, এই বহির্মুখী নালিকা যে বাইরে বেরিয়ে এসেছে, এগুলাই কী করে এই নিকট সংবর্ত নালিকা, হেনরি লুপ বা দূরসংবর্ত নালিকার উপর জালের ন্যায় বিস্তার লাভ করে, এবং যদি এখানে প্রয়োজনীয় উপাদান আইডেন্টি করতে পারে তাহলে সেগুলো শোষণ করে নিয়ে পুনরায় আবার রক্তে ফিরে দেয়। এবং থার্ড যে পয়েন্টটা, বৃক্ক হচ্ছে দেহে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তো আজকের ক্লাসে এগুলোই আমরা আলোচনা করেছি। তো যেহেতু বৃক্ক আমাদের একটা মোস্ট ভ্যালুয়েবল অঙ্গ, তাই এই কিডনিকে আমাদের একটা গুরুত্বপূর্ণ ফিল্টার হিসাবে কাজ করে আমাদের এই বৃক্ক, তাই এর যত্ন নেওয়া সত্যিই আমাদের জরুরি। তো আজকের ক্লাসটা ছিল এটাই। যাদের যাদের ভালো লেগেছে ক্লাসটা, প্রত্যেকে আমাদের সায়েন্স পাওয়ার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। তো শেষ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।